পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 11 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ তোমার যে প্রশ্নটি 11 নম্বর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্নটি হচ্ছে নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল এবং কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল। এখানে টোটাল 5টি প্রশ্ন আছে। আমরা প্রথম প্রশ্ন দেখব, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। তো এত শব্দের অর্থ কি রবিবার, সোমবার, বুধবার। আমরা এক এক করে সম্পূর্ণ প্রশ্ন দেখে তারপর উত্তরগুলি আমরা দেখে নেব। তাহলে এখানে একসাথে এককালীন প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। এবার উত্তর সরাসরি 1 নম্বর। এত শব্দের অর্থ রোববার, সোমবার, বুধবার। আমরা যদি দেখি এত শব্দের অর্থ হচ্ছে এত শব্দের অর্থ রবিবার। কারণ এত শব্দটি আমরা একটু ব্যাখ্যাটা দেখব, তাহলে তোমাদের অনেক দিন মনে থাকবে। এত শব্দটির অর্থ রবিবার। গল্পে বলা হয়েছে এতর জন্ম রবিবার হওয়ার কারণে তার এই নাম রাখা হয়েছে। আদিবাসী সমাজে অনেক সময় জন্মদিন অনুযায়ী নাম রাখা হয়, তাই রবিবারের জন্ম নেওয়া শিশুর নাম এতোয়া রাখা হয়েছে। এরপরের প্রশ্ন, ডুলং সুবর্ণরেখা নামগুলি নদীর, পাহাড়ের নাকি ঝর্ণার। আমরা যদি উত্তরটা দেখি, এখানে উত্তরটা হবে ডুলং সুবর্ণরেখাগুলি নদীর নাম, অর্থাৎ এখানে ক নম্বর উত্তর। ঠিক আছে। গল্পে দেখা যায় এই দুই নদী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এবং গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। এরপরের প্রশ্ন, ওয়েসিস কথার অর্থ হলো মরুভূমি, খোলাচাঁদ, মরুদ্যান। আমরা একটু দেখে আসি। উত্তর হবে কিন্তু মরুদ্যান, কারণ ব্যাখ্যায় যদি গল্পে যাই, মরুভূমির মধ্যে যেখানে জল ও সবুজ গাছপালা পাওয়া যায় সেই স্থানকে মরুদ্যান বা ওয়েসিস বলা হয়। গল্পে লেখক ছাদকে মরুভূমির সঙ্গে তুলনা করেছেন এবং যেখানে জল পেয়েছেন, কলের জল, সেটিকে তিনি ওয়েসিস বলেছেন। এরপর বুনোহাঁস গল্পটি লিখেছেন কে? বুনোহাঁস গল্পটি মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, মৈত্রেয়ী দেবী। আমাদের এই গল্প বা কবিতার নামগুলি কিন্তু কবির নাম, ভালো করে মুখস্থ রাখতে হবে। তো এটা লীলা মজুমদার। বুনোহাঁস গল্পটি বিখ্যাত লেখিকা লীলা মজুমদার লিখেছেন। তিনি শিশু কিশোরদের জন্য অনেক সুন্দর গল্প লিখেছেন, যার মধ্যে এই গল্পটি খুবই পরিচিত। এরপরের প্রশ্ন, তোমার হলো গির্জেটা অবস্থিত মৌলালিতে, ব্যান্ডেলে না পাথরঘাটায়। তাহলে আমার উত্তর হবে কি? উত্তর হবে পাথরঘাটায়, কারণ কবিতায় পাথরঘাটায় গির্জাটা কথাটি সরাসরি উল্লেখ আছে, তাই গির্জাটা পাথরঘাটায় অবস্থিত। এরপরের প্রশ্ন, 1-5 হাবুর পোষা পায়রার সংখ্যা 175, 150 না 125টি। তাহলে হাবুর পোষা পায়রার সংখ্যা হচ্ছে 150টি। কবিতায় বলা আছে 150 পোষা পায়রা আমার, কাজেই 150টি পায়রা। এরপরে থুরথুরে শব্দের 1-6। থুরথুরে শব্দের অর্থ চনমনে, জড়সড়, নড়বড়ে। আমরা উত্তর যদি দেখি, এখানে উত্তর হবে নড়বড়ে। থুরথুরে বলতে বোঝায় দুর্বল বা কাঁপতে থাকা, অর্থাৎ ঠিকভাবে দাঁড়াতে পারে না এমন অবস্থা। কবিতায় গল্পপুরো থুরথুরে বলতে বোঝানো হয়েছে যে গল্পপুরো বয়স্ক এবং দুর্বল, কাঁপতে কাঁপতে হাসছে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, বুনো হাঁস। এবার 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি। বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? প্রশ্নটা অনেকবারই দেখা যাচ্ছে। আমরা যদি উত্তরটা দেখি, বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন স্থানে। গল্পে বলা হয়েছে লাদাখের একটি বরফে ঢাকা জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। তারা সেখানে দেশের কাজের জন্য অবস্থান করত এবং পরিবার থেকে দূরে থাকায় তাদের মন খারাপ হতো। এরপরের প্রশ্ন, বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন? বুনো হাঁসেরা ছোট্ট ছোট্ট দ্বীপে নামতো নিরাপদ শীত কাটানোর জন্য। গল্পে বলা হয়েছে সেই দ্বীপগুলি মানুষের বাস নেই, তাই সেখানে কোনো বিপদ থাকে না, ফলে বুনো হাঁসেরা নিশ্চিন্তে শীতকাল কাটাতে পারে। এরপরে লিভিংস্টোন কোন জায়গার মানুষ ছিলেন? লিভিংস্টোন ছিলেন আফ্রিকা। আবিষ্কারী এক বিদেশি অভিযাত্রী, স্কটল্যান্ডের মানুষ। গল্পে লেখক নিজের অভিজ্ঞতাকে তুলনা করতে গিয়ে বলেছেন যে তিনি যেন বাংলাদেশের শিশু ডেভিড লিভিংস্টোন ছিলেন একজন বিখ্যাত ইউরোপীয় অভিযাত্রী যিনি আফ্রিকার অজানা অঞ্চল আবিষ্কার করেছিলেন। তাই লেখক নিজের খুঁজে পাওয়ার অভিজ্ঞতাকে লিভিংস্টোনের আবিষ্কারের সঙ্গে তুলনা করেছেন। এরপরের প্রশ্ন, হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? হাবু
থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। আর ব্যাখ্যা যদি দেখি, কবিতার শুরুতেই বলা হয়েছে, হাবু ভোরবেলা থানায় গিয়ে কেঁদে কেঁদে দারোগাবাবুর কাছে নিজের সমস্যার কথা জানায়। এরপরের প্রশ্ন, দারোগাবাবু হাবুকে কী পরামর্শ দিয়েছিল? দারোগাবাবু হাবুকে ঘরের জানলা এবং দরজা সবসময় খোলা রাখার পরামর্শ দিয়েছিল। তিনি ভেবেছিলেন এতে ঘরের গন্ধ বের হয়ে যাবে এবং সমস্যা কমবে। এরপরের প্রশ্ন, গল্পগুরু কবিতার কবি কে? গল্পগুরু কবিতার কবি সুকুমার রায়। সুকুমার রায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, যিনি শিশুদের জন্য ছড়া এবং মজার কবিতা লেখার জন্য বিশেষভাবে পরিচিত। এই কবিতাতেও তার সেই কল্পনাপ্রবণ এবং মজার ভঙ্গি দেখা যায়। এরপরে হলো পরের প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম কি? খোকা। কবিতায় বলা হয়েছে কাঁদিলে দুরন্ত খোকা, তাই বোঝা যায় যে বিমলার ছোট ভাইয়ের নাম খোকা। তবে আরেকটা ক্ষেত্রে অবনীও আছে কিন্তু। যাই হোক, এরপরের প্রশ্ন, কাব্য হবে জুড়ল কলরব কার কোন রচনার অংশ? কাব্য হবে জুড়ল কচলার পাখির কাছে ফুলের কাছে কবিতার অংশ, এবং এই কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। এই লাইনটি কবিতার মধ্যে পাখি ও ফুলদের আনন্দময় কলরবে বোঝাতে ব্যবহার করে। এরপরের প্রশ্ন হচ্ছে কি 3 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ড্যাশ পার হয়ে যেই মোর ফিরেছি বায়, কোত্থেকে এক ড্যাশ পাহাড় ডাক দিল আয় আয়। তাহলে কি আমরা বলবো? উত্তর বলবো, দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছি বায়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এরপরের প্রশ্ন 4 নম্বর, হাতিঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো। তাহলে হাতিঘরে যাওয়ার জন্য যদি সংক্ষেপে লিখতে হয়, তাহলে লিখব, হাতিঘর যেতে হলে প্রথমে হাওড়া থেকে ট্রেনে খড়গপুরে যেতে হয়, তারপরে বাস করে গুপ্তমণি মন্দিরের সামনে নামতে হয়, সেখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 7-8 মাইল হাঁটতে হয়। হাঁটার পথে একটি ছোট্ট নদী, কয়েকটি আদিবাসী গ্রাম এবং রোহিণী গ্রাম পার হতে হয়। এরপর ডুলং নদীর ধারে এগুতে থাকলে শাল ও অর্জুন গাছের কাছে হাতিঘর গ্রামে পৌঁছানো যায়। এরপর বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? 4-এর 2। তাহলে বিমলাকে সারাদিন নানা রকম কাজ করতে হয়। ফুল এনে দেওয়া, ছোট ভাই খোকাকে সামলানো, নটে গাছ ছিঁড়ে আনা এবং ঘরে নানা ছোটোখাটো কাজ। কবিতায় দেখা যায় বাড়ির সবাই বিমলাকে দিয়ে সব কাজ করে। কখনো তাকে ফুল আনতে বলা হয়, কখনো ছোট ভাইকে দেখাশোনা করতে হয়, আবার কখনো গাছ থেকে পাতা আনতে বলা হয়। এতে বোঝা যায় সারাদিন তাকে অনেক কাজ করতে হয় এবং সে এতে অভিমান করে। তারপরের প্রশ্ন, এটা 4-এর 3, পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি কোন দেশের মানুষ ছিলেন? তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন? এই কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় ছিলেন ভারতের মানুষ। তিনি স্বাধীনতা আন্দোলনের বামপন্থী ও কমিউনিস্ট আন্দোলনে সামিল হয়েছিলেন। সুভাষ মুখোপাধ্যায় একজন প্রখ্যাত বাংলা কবি, যিনি সমাজ ও মানুষের জীবনের নানা দিক নিয়ে লিখেছেন এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? দারোগাবাবু পরামর্শ হাবুর ভালো লাগেনি কারণ জানলা দরজা খুলে রাখলে 150 পোষা পায়রা উড়ে চলে যেতে পারে। হাবুর নিজেরও অনেক পোষা পাখি ছিল, তাই সে ভয় পেয়েছিল যে দরজা জানলা খোলা থাকলে পাখিগুলো আর ফিরে আসবে না। পরের প্রশ্ন, কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ পদ তা চিহ্নিত করো। ঠান্ডা, হাঁস। তাহলে উত্তর হচ্ছে ঠান্ডা বিশেষণ পদ, হাঁস হচ্ছে বিশেষ্য পদ। ঠান্ডা কোনো কিছুর গুণ বা অবস্থা বোঝায়, তাই এটি বিশেষণ। হাঁস একটি প্রাণী নাম, তাই এটি বিশেষ্য বোঝায়। পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। সংবাদ, সমযোগবাদ, উদ্ভিদ, উদ্যোগ ভিদ, সৎযোগ জন, দিক যোগ অন্ত, দিগন্ত, এরকম করে 4টা সন্ধি বিচ্ছেদ আছে। সন্ধি বিচ্ছেদ একটি যুক্ত শব্দকে ভেঙে তার মূল অংশে আলাদা করা। পরের প্রশ্ন হচ্ছে সন্ধি যুক্ত করো। আযোগ সাধন, আচ্ছাদন। তারপর কুজ্যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। সন্ধিযুক্ত করতে দুটি শব্দ একত্রিত হয়ে যে নতুন শব্দ তৈরি করে, উচ্চারণের সুবিধার জন্য অক্ষরের পরিবর্তন ঘটে। এরপরের প্রশ্ন, সন্ধি যুক্ত করো। আযোগ। এই তো ছিল সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।